হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 8-এর লেসন 13 ফরাসি লেখক জন জিওনো রচিত দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি এই টেক্সটটির 3টে পার্ট একসঙ্গে আলোচনা করেছি। তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের এই টেক্সটটি সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই টেক্সটটি আমি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো মূল টেক্সটটি শুরু করার প্রথমে আমরা টাইটেলটি নিয়ে আলোচনা করব। দেখো, এর টাইটেল হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, যার বাংলা অর্থ হচ্ছে মানুষটি যে অনেকগুলো গাছ রোপণ করেছিল বা অনেকগুলো গাছ লাগিয়েছিল। এখানে প্রথমেই দেখো দ্য ম্যান বলা হচ্ছে, অর্থাৎ পার্টিকুলারলি এখানে কোনো একটি মানুষকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। পার্টিকুলারলি কোনো একটি ব্যক্তি বা কোনো একটি মানুষ বা কোনো একটি লোককে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এখানে কোন মানুষটির কথা বলা হচ্ছে যে অনেকগুলো গাছ সে একাই লাগিয়েছিল? সেই মানুষটির সম্পর্কে জানতে গেলে আমাদেরকে এই টেক্সটটি থরলি পড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমরা এই টেক্সটটি পড়ার মাধ্যমে বুঝতে পারবো এমন একজন মানুষের কথা, এমন একজন মানুষের সঙ্গে আমরা পরিচিত হব যে মানুষটি একাই অনেকগুলো হাজার হাজার গাছ সে রোপণ করেছিল। তো আমরা মূল টেক্সটটি শুরু করার প্রথমে ফরাসি লেখক জন জিওনো সম্পর্কে 2-4 কথা জেনে নিচ্ছি। চলো শুরু করি। লেটস স্টার্ট। জন জিওনো 1895 to 1970। জন জিওনো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1895 সালে এবং মারা গিয়েছিলেন 1970 সালে। ওয়াজ আ ফ্রেঞ্চ অথার, তিনি ছিলেন একজন ফরাসি লেখক। হু রোট ওয়ার্কস অফ ফিকশন, যিনি কল্পকাহিনী লিখেছিলেন। ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী বা উপন্যাস। যিনি কল্পকাহিনী বা উপন্যাসগুলি লিখেছিলেন মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স, যেগুলোর বেশিরভাগটাই ফ্রান্সের প্রভিন্স এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অর্থাৎ তার যে উপন্যাস, সেই উপন্যাসের যে কাহিনী, সেই কাহিনীর যে সেটিং অর্থাৎ প্লেস, সেই প্লেসটি হচ্ছে ফ্রান্সের প্রভিন্স রিজিয়নকে কেন্দ্র করে। তার বেশিরভাগ উপন্যাসেই তিনি ফ্রান্সের প্রভিন্স এলাকার বিষয়টি নিয়ে তিনি লেখালেখি করেছিলেন। এই প্রভিন্স রিজিয়ন বা প্রভিন্স যে এলাকা, এটি হচ্ছে ফ্রান্সে অবস্থিত এবং ফ্রান্সের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি এলাকা, সেটি হচ্ছে প্রভিন্স। আমরা যে আমাদের আজকে যে টেক্সটটি পড়ব, সেই টেক্সটটিও কিন্তু এই প্রভিন্স এলাকাকে নিয়েই লেখা হয়েছে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর, তার সব থেকে উল্লেখযোগ্য কাজগুলি হচ্ছে দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অব দ্য স্টর্ম এটসেট্রা। তার কিছু বিখ্যাত কাজ সম্পর্কে আমরা জানলাম। একটি হচ্ছে দ্য হর্সম্যান অন দ্য রুফ, আরেকটি হচ্ছে টু রাইডার্স অব দ্য স্টর্ম, ইত্যাদি ইত্যাদি আরও কিছু আছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড, বর্তমান পাঠ্য অংশটি গ্রহণ করা হয়েছে ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক, তার বিখ্যাত কাজ থেকে, অব দ্য সেম নেম, একই নামের, হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড, যেটি অনুবাদ করা হয়েছে ইনটু ইংলিশ, ইংরেজিতে, বাই পিটার ডয়েল দ্বারা। অর্থাৎ ফরাসি লেখক জন জিওনো তার একই নামের টেক্সট অর্থাৎ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ লিখেছিলেন এবং যেটি বড় আকারে লেখা। তোমাদের পাঠ্য বইতে যেটি তুলে দেওয়া আছে সেটি হচ্ছে সেই টেক্সটেরই একটি অংশ, যেটি শর্ট আকারে তোমাদের পাঠ্য বইতে তুলে দেওয়া আছে। আর জন জিওনো তিনি তো একজন ফরাসি লেখক ছিলেন, তো তার যে ল্যাঙ্গুয়েজ সেটা ছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো তার সমস্ত যে কাজ, তার সমস্ত যে লেখালেখি, সেই ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন কে? পিটার ডয়েল। এইবার আমরা এই টেক্সটটি সম্পর্কে পড়ব। লেটস রিড। এই টেক্সটটি আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে, প্রত্যেকটি শব্দ ধরে ধরে, বাংলা অর্থসহ ব্যাখ্যাসহ আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। অ্যাবাউট 40 years ago, প্রায় 40 বছর আগে। অ্যাবাউট মানে প্রায়, আর এগো মানে আগে। প্রায় 40 বছর আগে আই ওয়েন্ট অন এ লং হাইক, আমি গিয়েছিলাম একটি দীর্ঘ পায়ে হেঁটে ভ্রমণে। এখানে গল্পের ন্যারেটর বা বর্ণনাকারী তিনি বলছেন যে প্রায় 40 বছর আগে আমি অনেক দূর পায়ে হেঁটে ভ্রমণে গিয়েছিলাম। হাইক মানে হচ্ছে পায়ে হেঁটে অনেক দূর ভ্রমণ করাকে হাইক বলা হয়। তো ন্যারেটর বলছেন যে আমি 40 বছর আগে পায়ে হেঁটে অনেক দূর ভ্রমণে গিয়েছিলাম, একটি লং হাইকে গিয়েছিলাম, একটি লং জার্নিতে গিয়েছিলাম এবং সেটিও পায়ে হেঁটে।
কোনো বাইকে কিন্তু নয় বা কোনো সাইকেলে নয়, পায়ে হেঁটে। থ্রু হিলস, পাহাড়ের মধ্য দিয়ে, অর্থাৎ তিনি পাহাড়ের মধ্য দিয়ে প্রায় 40 বছর আগে পায়ে হেঁটে ভ্রমণে গিয়েছিলেন। অ্যাবসলিউটলি আননোন, একেবারে অজানা, অ্যাবসলিউটলি মানে একেবারে, আর আননোন মানে অজানা, টু ট্যুরিস্টস, পর্যটকদের কাছে। অর্থাৎ তিনি এমন একটি এলাকায় পায়ে হেঁটে পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে গিয়েছিলেন যেটি একেবারেই পর্যটকদের কাছে অজানা ছিল, অর্থাৎ সেই জায়গাতে কোনো ট্যুরিস্ট পৌঁছায়নি। সেই জায়গাটি একদম নির্জন এলাকা এবং যে জায়গাটিতে কেবলমাত্র এই ন্যারেটর তিনি পৌঁছে গিয়েছিলেন। তো এখানে তিনি সেই এলাকার কথা বলছেন যে এলাকাটি পর্যটকদের কাছে একদমই অজানা ছিল। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, ওই অনেক পুরনো এলাকাটিতে, ও ভেরি ওল্ড বলা হচ্ছে, অর্থাৎ ন্যারেটর তিনি যে এলাকায় ঘুরতে গিয়েছেন বা বেড়াতে গিয়েছেন সেই এলাকাটি অনেক পুরনো এলাকা। ভেরি ওল্ড রিজিয়ন, রিজিয়ন মানে এলাকার, ভেরি ওল্ড মানে অনেক পুরনো। ওই পুরনো এলাকাটিতে, ওই অনেক পুরনো এলাকাটিতে, হোয়ার যেখানে দি আল্পস পর্বতমালা পেনিট্রেট অভ্যন্তরে প্রবেশ করেছিল। পেনিট্রেট মানে হচ্ছে অভ্যন্তরে প্রবেশ করা, অভ্যন্তরে প্রবেশ করেছে ইনটু প্রভিন্স এলাকায়। প্রভিন্স মানে তোমাদেরকে আগেই বললাম যে দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি প্রদেশ হচ্ছে প্রভিন্স। ফ্রান্সের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি এলাকা যেটিকে প্রভিন্স বলা হয়। এই প্রভিন্স এলাকাটি অনেক বড় এলাকা। তো এই প্রভিন্স এলাকাতে কি হয়েছে, আল্পস পর্বতমালা অভ্যন্তরে প্রবেশ করেছে। তার মানে কি, এই প্রভিন্স এলাকাটিতে আল্পস পর্বতমালা রয়েছে। এই প্রভিন্স এলাকাটি একটি পাহাড়ি এলাকা এবং এই এলাকাটি অনেক পুরনো এলাকা। তো আশা করছি এই দু লাইনের মানে তোমরা বুঝতে পেরেছ। ইট কনসিস্টেড অফ, এটা গঠিত হয়েছে ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস, অনুর্বর এবং একঘেয়ে জমি দিয়ে। অর্থাৎ তিনি যে এলাকায় ঘুরতে গিয়েছেন, এই যে প্রভিন্স এলাকা, ফ্রান্সের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি এলাকা, এই প্রভিন্স এলাকার একটি জায়গাতে তিনি ঘুরতে গিয়েছিলেন এবং সেই জায়গাটি হচ্ছে ব্যারেন মানে অনুর্বর, অর্থাৎ যেখানে কোনো রকম ফসল জন্মায় না। তো সেই যে জমি সেটা হচ্ছে অনুর্বর জমি। তো এই অনুর্বর জমিতে তিনি ঘুরতে গিয়েছিলেন যেখানে কোনো রকম ফসল নেই, যে জমিগুলো হচ্ছে একদম অনুর্বর এবং পুরো শুনশান, একদম নির্জন, কোনো গাছপালা নেই, কোনো কিচ্ছু নেই। নাথিং গ্রু দেয়ার, সেখানে কোনো কিছুই জন্মায় না, এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, ব্যতীত বন্য ল্যাভেন্ডার ফুল ছাড়া। অর্থাৎ এখানে বন্য ল্যাভেন্ডার ফুল ছাড়া কোনো কিছুই জন্মায় না। ন্যারেটর তিনি যে এলাকায় বেড়াতে গিয়েছেন সেখানে কেবলমাত্র বন্য ল্যাভেন্ডার ফুল জন্মায়, তাছাড়া আর কিছুই কিন্তু সেখানে জন্মায় না। সেই জন্য বলছে যে নাথিং গ্রু, কোনো কিছু জন্মায় না, দেয়ার সেখানে, এক্সেপ্ট ব্যতীত বা ছাড়া, ওয়াইল্ড ল্যাভেন্ডার বন্য ল্যাভেন্ডার ফুল, অর্থাৎ বন্য ল্যাভেন্ডার ফুল ছাড়া সেখানে কিচ্ছুই জন্মায় না। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, আমি দেশটি পার করছিলাম। ক্রস মানে হচ্ছে পার করা, অর্থাৎ ন্যারেটর তিনি এই দেশটি পায়ে হেঁটে পার করছেন, মানে ভ্রমণ করছেন। তো তিনি দেশটি পার করছেন। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, আমি এই দেশটি পার করছিলাম। অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, এর প্রশস্ত অংশ দিয়ে। অর্থাৎ ন্যারেটর তিনি এই দেশটির সব থেকে চওড়াতম অংশ দিয়ে তিনি পায়ে হেঁটে যাচ্ছিলেন। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন ধরে হাঁটার পর, আই ফাউন্ড মাইসেলফ, আমি নিজেকে দেখতে পেলাম বা নিজেকে খুঁজে পেলাম, ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, সম্পূর্ণ জনশূন্যতার মধ্যে। ডেজোলেশন মানে হচ্ছে জনশূন্যতা। অর্থাৎ ন্যারেটর তিনি এমন একটি জায়গায় পৌঁছে গেলেন, 3 দিন ধরে হাঁটতে হাঁটতে তিনি এমন একটি জায়গায় এসে উপস্থিত হলেন যেখানে কোনো রকম মানুষজন থাকে না, যেখানে কোনো মানুষের বসবাস নেই, একদম সম্পূর্ণ জনশূন্য একটি এলাকা। কমপ্লিট ডেজোলেশন বলা হচ্ছে সম্পূর্ণ জনশূন্যতা, অর্থাৎ সেখানে কোনো মানুষ থাকে না। আই ওয়াজ ক্যাম্পড, আমি তাঁবু খাটিয়েছিলাম। নেক্সট টু অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ, একটি পরিত্যক্ত গ্রামের পাশে। অ্যাবান্ডান্ট ভিলেজ, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে পরিত্যক্ত, আর ভিলেজ মানে তো তোমরা জানো গ্রাম। তো ন্যারেটর বলছেন যে আমি একটি পরিত্যক্ত গ্রামের পাশেই তাঁবু খাটিয়েছিলাম। এখানে পরিত্যক্ত কেন বলা হচ্ছে? তিনি এমন একটি গ্রামের পাশে তাঁবু খাটিয়ে সেই সময়টা কাটাচ্ছেন
যে সেই গ্রাম কিন্তু এখন হয়ে গেছে অ্যাবান্ডান্ড, অর্থাৎ পরিত্যক্ত। একটা সময় সেই গ্রামে অনেক মানুষজন থাকতো, কিন্তু কোনো একটি কারণে সেখানে মানুষজন সেই গ্রামটিকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। সেই গ্রামে কিন্তু কোনো একটি মানুষও বসবাস করে না, তো সেই জন্য বলা হচ্ছে অ্যাবান্ডান্ড ভিলেজ, পরিত্যক্ত গ্রাম। সেই গ্রামটি পরিত্যাগ করে মানুষজন অন্য কোথাও চলে গিয়েছে। তো এমন একটি জায়গায় তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সেখানে একটি তাঁবু খাটিয়েছেন। I had used the last of my water. আমি আমার জলের শেষ বিন্দুটা ব্যবহার করেছিলাম দ্য ডে বিফোর, আগের দিন। অ্যান্ড আই নিডেড টু, এবং আমার প্রয়োজন ছিল ফাইন্ড মোর, আরও খুঁজে বের করার। অর্থাৎ এখানে ন্যারেটর বলছেন যে আমি আমার সমস্ত জল আগের দিনই শেষ করে ফেলেছিলাম, সমস্ত জল তিনি পান করে ফেলেছিলেন, এই জন্য তাকে জল খুঁজতে হবে। সেই জন্য তিনি বলছেন যে আই নিডেড টু ফাইন্ড মোর, আমাকে আরও জল খুঁজে বের করার প্রয়োজন ছিল। তিনি আরও জল খুঁজবেন, তাকে আরও জল খুঁজে বের করতে হবে। দিজ রুয়েন্ড হাউসেস, এই নষ্ট হয়ে যাওয়া বাড়িগুলো, অব দ্য ভিলেজ, গ্রামের এই নষ্ট হয়ে যাওয়া বাড়িগুলো, মেড মি থিঙ্ক, আমাকে ভাবিয়েছিল, দ্যাট দেয়ার মাস্ট, যে সেখানে অবশ্যই অ্যাট ওয়ান টাইম, কোনো একটি সময়ে, হ্যাভ বিন আ স্প্রিং অর আ ওয়েল দেয়ার, সেখানে হয়তো একটি ঝর্ণা অথবা একটি কুয়ো ছিল। এখানে ন্যারেটর বলছেন যে তিনি যে একটি পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটিয়েছিলেন, সেই পরিত্যক্ত গ্রামের বাড়িগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। রুয়েন্ড হাউসেস বলা হচ্ছে, রুয়েন্ড মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। আর এই নষ্ট হয়ে যাওয়া বাড়িগুলো দেখে তিনি ভাবছেন যে এখানে একটা সময় তো মানুষজন ছিল, এবং যেহেতু এখানে মানুষ ছিল তার মানে নিশ্চয়ই এখানে কোনো জলের উৎস আছে, কারণ জল না থাকলে তো এখানে মানুষ থাকবে না। তো তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোনো একটি সময় নিশ্চয়ই এখানে ঝর্ণা ছিল, বা কোনো একটি সময় নিশ্চয়ই এখানে কোনো একটি কুয়ো ছিল যেখান থেকে মানুষজন জল পান করত। তো এটা তিনি ভেবে একটু আশাবাদী হলেন যে নিশ্চয়ই এখানে কোনো ঝর্ণা বা কুয়ো থাকতে পারে, সেখান থেকে আমি জল পেয়ে যাব। দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, সত্যি সেখানে একটি ঝর্ণা ছিল। ইনডিড মানে হচ্ছে সত্যি, সত্যি সেখানে একটি ঝর্ণা ছিল। বাট কিন্তু ইট ওয়াজ ড্রাই, এটা ছিল শুকনো। অর্থাৎ তিনি ঝর্ণা তো দেখতে পেলেন, কিন্তু এই ঝর্ণাটি ছিল শুকনো, ঝর্ণা শুকিয়ে গেছে, তার মানে জল তাহলে আর পাওয়া যাচ্ছে না। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সমস্ত জীবন অদৃশ্য হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, তার মানে কি তিনি হতাশ হলেন। তার মনে যে একটু আশা জেগেছিল যে এখানে কোনো একটি সময় গ্রাম যেহেতু ছিল, গ্রামে যেহেতু লোকজন ছিল এবং গ্রামের লোকজন নিশ্চয়ই জল খেত, এবং আশেপাশে নিশ্চয়ই কোনো জলের একটি উৎস থাকবে, হয়তো কোনো ঝর্ণাও থাকতে পারে বা কুয়ো থাকতে পারে। তো তার মনে একটি আশা জেগেছিল, কিন্তু তিনি দেখলেন যে ঝর্ণা, তো তিনি দেখতে পেলেন একটি ঝর্ণা আছে ঠিকই, কিন্তু ঝর্ণাটি শুকিয়ে গিয়েছে। তো তার মনে যেটুকু আশা জন্মেছিল সেই আশা কিন্তু শেষ হয়ে গেল। তিনি হতাশ হলেন, তিনি নিরাশ হয়ে গেলেন। তারপরের নেক্সট পেজে দেখো, ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে, এটা ছিল একটি সুন্দর জুন মাসের দিন, উইথ প্লেন্টি অফ সান, প্রচুর রোদ ছিল। সান মানে আমরা জানি সূর্য, কিন্তু এখানে তোমরা বলবে রৌদ্র, যে প্লেন্টি মানে প্রচুর। এটা ছিল একটি সুন্দর জুন মাসের দিন এবং তখন প্রচুর রোদ ছিল। বাট অন দিজ শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই সমস্ত আশ্রয়হীন জমিগুলোতে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক উপরে, দি উইন্ড, বাতাস, হুইসেলড, শীষ দিচ্ছিল, কন্টিনিউয়ালি, ক্রমাগত। অর্থাৎ ন্যারেটর তিনি যে এলাকায় পৌঁছে গিয়েছেন, তিনি বলছেন যে সময়টা ছিল জুন মাসের একটি সুন্দর দিন এবং প্রচুর রোদ ছিল। আর শেল্টারলেস ল্যান্ড বলা হচ্ছে, শেল্টারলেস এই কারণে বলা হচ্ছে যে তিনি হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়েছেন, কিন্তু এই ক্লান্ত হয়ে যাওয়ার পরে তিনি কোনো হয়তো একটি গাছতলায় আশ্রয় নেবেন বা কিছু একটা কোথাও একটু আশ্রয় খুঁজে পাবেন, কিন্তু তিনি আশ্রয় খুঁজে পাচ্ছেন না, সেই জন্য বলা হচ্ছে শেল্টারলেস, আশ্রয়হীন জমিগুলো। তো এই এলাকাতে আকাশের অনেক উপরে বাতাস শীষ দিচ্ছিল, ক্রমাগত শীষ দিচ্ছিল মানে বাতাস গর্জন করছিল, বাতাস আওয়াজ করছিল। ইট সাউন্ড, এর শব্দ, ওয়াজ লাইক দ্যাট অফ আ
আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। এবং বাতাসের যে সাউন্ড, বাতাসের যে শব্দ, সেটিকে তুলনা করছেন কিসের সঙ্গে? বলছেন যে ইট সাউন্ড ওয়াজ, এর শব্দটা ছিল লাইক মতন, দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট, একটি বন্য জন্তুর আওয়াজের মতন, ডিস্টার্বড বিরক্ত করা হয়েছে, ডিউরিং ইটস মিল, এর খাবার খাওয়ার সময়। অর্থাৎ মনে করো একটি বন্য জন্তু, মনে করো বাঘ বা সিংহ, সে হয়তো খাবার খাচ্ছে, আর সেই সময় যদি তুমি তাকে সুরসুরি দাও, তাহলে সে তো প্রচণ্ড বিরক্ত হবে এবং বিরক্ত হয়ে একটা ভয়ঙ্কর গর্জন করবে। তো সেই যে বাঘ বা সিংহ বা যে কোনো একটি বন্য জন্তু, সে যখন খাবার খাচ্ছে এবং তাকে যদি কেউ বিরক্ত করে, তো সে প্রচণ্ড রেগে যাবে এবং ভয়ঙ্কর গর্জন করবে। তো তার যে আওয়াজ যে সৃষ্টি হবে, সেই আওয়াজের সঙ্গে বাতাসের শব্দের তুলনা করছেন, যে বাতাসের শব্দ ঠিক ওই রকমই যেন মনে হচ্ছে যে কেন কোনো একটি বন্য জন্তু যাকে খাবারের সময় ডিস্টার্ব করা হয়েছে, সে যখন যেভাবে গর্জন করে, বাতাসও যেন মনে হচ্ছে সেইভাবে গর্জন করছে, সেইভাবে আওয়াজ করছে। তো আশা করছি এটি বুঝতে পেরেছ। এরপরে আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবুটা সরিয়ে ফেলতে হয়েছিল। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা ধরে হাঁটার পর, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আমি তখনও জল খুঁজে পাইনি। ন্যারেটর বলছেন যে আমি 5 ঘন্টা ধরে হাঁটলাম, কিন্তু তারপরেও কোথাও আমি জলের সন্ধান পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং আমাকে কোনো কিছুই আশা যোগায়নি যে জল খুঁজে পাবো। অ্যান্ড নাথিং, এবং কোনো কিছুই, গেভ মি আমাকে দেয়নি, হোপ আশা, অফ ফাইন্ডিং এনি কোনো জল খুঁজে পাওয়ার। অর্থাৎ তার মধ্যে কোনো রকম আশা নেই, বা তিনি যে এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তার মধ্যে কোনো আশা তিনি দেখতে পাচ্ছেন না যে জল পাওয়া যেতে পারে। জল পাওয়ার কোনো রকম আশা তিনি দেখতে পেলেন না। এখানে আমাদের এই গল্পের পার্ট 1টি শেষ হলো। এইবার আমরা পার্ট 2 শুরু করব। এভরিহোয়ার, সর্বত্র, দেয়ার ওয়াজ, সেখানে ছিল, দ্য সেম ড্রাইনেস, একই রকম শুষ্কতা। অর্থাৎ ন্যারেটর তিনি যে প্রভিন্স এলাকায় ঘুরতে গিয়েছিলেন, সেখানে সর্বত্রই একই রকম শুষ্কতা ছিল। অর্থাৎ পরিবেশ, আবহাওয়া, মাটি সব কিছুই একদম ড্রাই ছিল, শুষ্ক ছিল। সেই জন্য বলা হচ্ছে এখানে যে এভরিহোয়ার, সর্বত্র, দেয়ার ওয়াজ, সেখানে ছিল, দ্য সেম ড্রাইনেস, একই রকম শুষ্কতা। দ্য সেম, একই রকম, স্টিফ, শক্ত, উডি, অরণ্যময়, প্ল্যান্টস, গাছগুলি। অর্থাৎ তিনি যে এলাকায় এখন প্রবেশ করেছেন হাঁটতে হাঁটতে, সেই এলাকায় শক্ত অরণ্যময় গাছ দেখতে পাচ্ছেন। সেই জন্য বলছে যে এই এলাকার সর্বত্র শুষ্কতা এবং একই রকম শক্ত অরণ্যময় গাছ। আই থট, আমি ভেবেছিলাম। আই স, আমি দেখেছিলাম। ইন দ্য ডিস্টেন্স, দূরে। দ্য শ্যাডো, ছায়া। অফ আ ফিগার, একটি মানব মূর্তি। ফিগার মানে হচ্ছে মানব মূর্তি, মানে মানুষের। এখানে ন্যারেটর বলছেন যে আমি দূরে একটি মানুষের ছায়া দেখতে পেয়েছিলাম। অন আ চান্স, সুযোগে। অন আ চান্স মানে হচ্ছে সুযোগে। আই হেডেড, আমি এগিয়ে গিয়েছিলাম। টুয়ার্ডস ইট, এটার দিকে। অর্থাৎ তিনি যে একটি মানুষের ছায়া দেখতে পেলেন, তিনি সেই মাত্র সেই সুযোগে সেই মানব মূর্তির ছায়াটির দিকে এগিয়ে গেলেন, কারণ তার মনে একটি আশা জেগেছে যে এই নির্জন এলাকায় কেউ তো একজন আছে। ইট ওয়াজ আ শেফার্ড, এটা ছিল একটি মেষপালক। শেফার্ড মানে হচ্ছে মেষপালক বা রাখাল তোমরা বলতে পারো। ইট ওয়াজ আ শেফার্ড, এটা ছিল একটি মেষপালক। অর্থাৎ ন্যারেটর যে মানুষের ছায়াটি দেখতে পেয়েছিলেন, সেই ছায়াটি ছিল একটি মেষপালকের, একটি রাখালের। 30 ল্যাম্পস অর শো, 30টা মেষশাবক অথবা ঠিক ওই রকমই। অর্থাৎ 30টা মতন ভেড়ার বাচ্চা ওয়ার রেস্টিং, বিশ্রাম নিচ্ছিল, নিয়ার হিম, তার কাছে, অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, ঝলসানো মাটিতে। স্কর্চিং মানে হচ্ছে ঝলসানো, আর গ্রাউন্ড মানে মাটিতে। ঝলসানো মাটিতে 30টা মতন ভেড়ার বাচ্চা তার কাছাকাছি বসে বিশ্রাম করছিল। এই শেফার্ডের কাছে এই 30টা ভেড়ার বাচ্চা বসে বসে তারা বিশ্রাম করছিল। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ন্যারেটর এই নির্জন এলাকায় হাঁটতে হাঁটতে একজন শেফার্ডকে দেখতে পেয়েছে, একজন মেষ পালককে দেখতে পেয়েছে। এটা দেখে তার মনে একটু হলেও আশা জন্মেছে।
তিনি যে জলের খোঁজ করছিলেন তার মনেও কিন্তু এই আশাটা এবার জেগেছে যে এবার নিশ্চয়ই আমি একটু জল পান করতে পারবো, এর কাছে হয়তো আমি জল পেতে পারি। কারণ আমরা আগের পার্টে পড়লাম যে তিনি জলের খোঁজ করছিলেন কিন্তু তিনি জল কোথাও খুঁজে পাননি। হি গেভ মি আ ড্রিঙ্ক, তিনি আমাকে একটি পানীয় দিয়েছিলেন। অর্থাৎ এই শেফার্ড মানে এই মেষপালক, এই রাখালটি ন্যারেটরকে পানীয় দিয়েছিল, কারণ তিনি তৃষ্ণার্ত ছিলেন, সেই জন্য তাকে পানীয় দিয়েছিল। অ্যান্ড আ লিটিল লেটার, এবং একটু পরেই হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, সে আমাকে নিয়ে গিয়েছিল তার কুঁড়ে ঘরে। অর্থাৎ এই শেফার্ড অর্থাৎ এই মেষপালক ন্যারেটরকে তার ছোট্ট কুঁড়ে ঘরে, তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তাহলে ভাবো যে এই শেফার্ডের যে আতিথেয়তা কতটা ভালো। সে একজন শেফার্ড হয়েও একজন ন্যারেটরকে, যাকে সে চেনে না জানে না, তার প্রতি যে আচার আচরণ করছে, তার প্রতি যে ব্যবহারটা দেখালো কতই না সুন্দর। তাকে জল খেতে দিল, তারপরে আবার কিছুক্ষণ পরে তাকে তার ছোট্ট কুঁড়ে ঘরেও তাকে নিয়ে গেল। খুব ভালো এই শেফার্ডটা। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, সে আমার সঙ্গে তার স্যুপ ভাগ করে নিয়েছিল। তার মানে এই শেফার্ড সে যে তাকে শুধু তার কটেজে নিয়ে গেল, সে যে তাকে তার কুঁড়ে ঘরে নিয়ে গেল তাই নয়, সে তাকে স্যুপ খেতেও দিয়েছিল। সেই জন্য বলছে যে হি শেয়ার্ড, সে ভাগ করে নিয়েছিল হিজ স্যুপ, তার স্যুপ উইথ মি, আমার সঙ্গে। ইট হ্যাড বিন এগ্রিড, এটা সম্মত হয়েছিল। ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, মানে সঙ্গে সঙ্গে। দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, যে আমি সেখানে রাত্রিটা কাটাবো। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড আ হাফ ফার্দার অন, কাছের যে গ্রাম আছে সেটি প্রায় এখান থেকে 1.5 দিন বা তার থেকেও বেশি দূরে হবে। অর্থাৎ এখানে যে কাছাকাছি যে গ্রামের কথা বলা হচ্ছে, যে গ্রামটি আছে, সেই গ্রামটি প্রায় পৌঁছতে 1.5 দিন বা তার থেকেও বেশি সময় লেগে যেতে পারে। তো এই জন্য ন্যারেটর স্থির করলেন যে তিনি আজকের রাতটা এখানেই থেকে যাবেন, মানে এই মেষপালকের কুটিরেই তিনি থেকে যাবেন। দেয়ার আর 4 or 5 ভিলেজেস, সেখানে আছে 4টে অথবা 5টা গ্রাম। ডিসপার্সড, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডিসপার্সড মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা। ফার ফ্রম ওয়ান অ্যানাদার, একটির থেকে আরেকটি দূরে রয়েছে। অর্থাৎ এখানে ন্যারেটর যে বর্তমান জায়গায় আছেন সেই জায়গা থেকে 4-5টা গ্রাম আছে, কিন্তু এই 4-5টা গ্রাম বিক্ষিপ্তভাবে দূরে রয়েছে। মানে একটা গ্রাম আছে, তারপরে অনেক ফাঁকা জায়গা, তারপরে আবার অনেক দূরে আর একটা গ্রাম আছে। এইভাবে 4-5টা গ্রাম আছে, কিন্তু অনেক দূরে দূরে আছে গ্রামগুলো, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন দ্য ফ্ল্যাঙ্কস, পাশে, অব দ্য হিলস, পাহাড়ের, ইন দিস এরিয়া, এই এলাকার। অর্থাৎ এই এলাকায় পাহাড়ের পাশে 4-5টা গ্রাম আছে, এবং এই 4-5টা গ্রাম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এদের মধ্যে যে দূরত্ব রয়েছে, এরা একের অপরের থেকে দূরে রয়েছে। দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স, সেখানে কাঠুরিয়ারা বসবাস করে। ইনহ্যাবিটেড মানে বসতি স্থাপন করা বা বসবাস করা। তো এই যে এই গ্রামগুলো, এই যে 4-5টা গ্রামের কথা বলা হচ্ছে, এই 4-5টা গ্রামে কারা থাকে? এই 4-5টা গ্রামে উডকাটার্সরা থাকে, কাঠুরিয়ারা থাকে। সেই জন্য বলা হচ্ছে যে দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স, সেখানে কাঠুরিয়ারা বসবাস করে। আমরা এর আগে পড়েছিলাম আগের পার্টে যে তিনি এমন একটি গ্রামে পৌঁছে গিয়েছিলেন যে গ্রামে কেউ থাকে না, অ্যাবান্ডান্ট ভিলেজ, আমরা পার্ট 1-এ পড়েছিলাম। আর এরপরে যখন তিনি হাঁটতে হাঁটতে আরও অনেক দূর যাচ্ছেন, তখন তিনি যে 4-5টা গ্রামের কথা উল্লেখ করলেন, এই 4-5টা গ্রামে কারা থাকে? এই 4-5টা গ্রামে উডকাটার্সরা থাকে, কাঠুরিয়ারা থাকে। হু মেক চারকোল, যারা কাঠ কয়লা তৈরি করে। চারকোল মানে হচ্ছে কাঠ কয়লা। এই যে উডকাটার্স আছে, এদের প্রধান জীবিকা হচ্ছে কাঠ কাটা এবং কাঠগুলো দিয়ে কাঠ কয়লা তৈরি করা। তো এই উডকাটার্সরা এই 4-5টা যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গ্রামগুলো ছিল, সেই গ্রামগুলো নেই তারা বসবাস করে। আর এই গ্রামগুলো কোথায় অবস্থিত? এই গ্রামগুলো পাহাড়ের পাশে অবস্থিত। নেক্সট, দ্য শেফার্ড টুক আউট, মেষপালক বের করলো, আ ব্যাগ, একটি থলে, অ্যান্ড পোর্ড, এবং ঢেলে দিল,
আ পাইল অফ মানে এক গাদা, এ পাইল অফ মানে হচ্ছে এক গাদা অ্যাকর্নস, অ্যাকর্নস ঢেলে দিল। অ্যাকর্নস মানে হচ্ছে ওক গাছের ফল, ওক গাছের ফলকে অ্যাকর্নস বলা হয়। তাহলে কি বলছে যে এই মেষপালক সে একটি থলে বা ব্যাগ বের করলো, অ্যান্ড পোর্ড এবং ঢেলে দিল। কি ঢেলে দিল? আ পাইল অফ অ্যাকর্নস, এক গাদা ওক গাছের ফল ঢেলে দিল আউট অন টু দ্য টেবিল, টেবিলের ওপরে। হি বিগ্যান টু এক্সামাইন, সে পরীক্ষা করতে শুরু করলো। দেম সেগুলোকে, সেগুলো বলতে অ্যাকর্নসগুলোকে, ওক গাছের ফলগুলোকে সে পরীক্ষা করতে শুরু করলো। ওয়ান আফটার অ্যানাদার, একটার পর আর একটা। এই অ্যাকর্নস গাছের, এই অ্যাকর্নস যে ওক গাছের ফল, এই ফলগুলোকে সে টেবিলের ওপর ঢেলে দিয়েছে এবং সে ফলগুলোকে সে এবার একটির পরে একটি ভালোভাবে পরীক্ষা করছে। উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, খুব মনোযোগ সহকারে। উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন মানে হচ্ছে খুব মনোযোগ সহকারে, সে খুব মনোযোগ সহকারে অ্যাকর্নসগুলোকে, ওক গাছের ফলগুলোকে সে খুব মনোযোগ সহকারে পরীক্ষা নিরীক্ষা করছে। সেপারেটিং, আলাদা করছে। এরপরে নেক্সট পেজে তোমরা চলে এসো। আলাদা করছে দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, খারাপগুলো থেকে ভালোগুলোকে আলাদা করে দিচ্ছে। অর্থাৎ এই অ্যাকর্নস যে ওক গাছের ফলগুলো টেবিলের ওপর ঢেলেছিল, তোমরা দেখো তোমাদের বইয়ে একটি সুন্দর ছবি দেওয়া আছে, সেই ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ যে টেবিলের ওপর যখন সে অ্যাকর্নসগুলোকে ঢেলে দিল এবং সেই অ্যাকর্নসগুলোকে সে পরীক্ষা নিরীক্ষা করছে খুব মনোযোগ সহকারে, এবার সেই সমস্ত অ্যাকর্নসগুলো থেকে ভালোগুলোকে আলাদা করলো খারাপগুলো থেকে, অর্থাৎ খারাপ অ্যাকর্নস থেকে ভালো অ্যাকর্নসগুলোকে বেছে আলাদা করলো। এই অ্যাকর্নসগুলো দিয়ে সে কী করবে? ভালো অ্যাকাউন্টসগুলো যে সে বেছে বেছে আলাদা করলো, এই অ্যাকাউন্টসগুলো দিয়ে কি করবে সেটা আমরা টেক্সটটি পড়লেই জানতে পারবো। হোয়েন হি হ্যাড বিফোর হিম, যখন তার সামনে ছিল 100 পারফেক্ট অ্যাকাউন্টস, 100টা নিখুঁত অ্যাকাউন্টস, 100টা নিখুঁত ওক গাছের ফল, হি স্টপড, সে থামলো। এতক্ষণ সে টেবিলের ওপর এই অ্যাকাউন্টসগুলোকে ঢেলে দিয়েছিল, তারপরে সে খারাপ ভালো এগুলোকে বেছে বেছে সব আলাদা করলো। তারপরে সে কি করলো? তার সামনে যখন সে 100টা নিখুঁত অ্যাকর্নস মানে ওক গাছের ফল জোগাড় করলো, তখন সে থামলো। সে 100টা পারফেক্ট অ্যাকর্নস জোগাড় করার পরে, বেছে নেওয়ার পরে সে থামলো। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং আমরা ঘুমোতে চলে গেলাম। আমরা বলতে এখানে ন্যারেটর এবং শেফার্ড, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ন্যারেটর এবং শেফার্ড সে একটি ব্যাগ থেকে অ্যাকাউন্টসগুলো ঢালছে, তো তারা দুজনে ঘুমোতে চলে গেল। দ্য কোম্পানি অফ দিস ম্যান, এই মানুষটির সঙ্গ, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, এই মানুষটির সঙ্গ ব্রট মি আ ফিলিং, আমাকে এনে দিয়েছিল একটি অনুভূতি, অফ পিস, শান্তির। অর্থাৎ ন্যারেটর বলছেন যে আমি এই যে মেষপালক, এই যে শেফার্ড, এর সঙ্গে যে আমি আছি, এর সঙ্গে থাকার ফলে আমার মনের মধ্যে একটা শান্তির অনুভূতি কাজ করছে। তিনি এই মানুষটির সঙ্গে সময় কাটিয়ে তিনি একটি শান্তির অনুভূতি তিনি মনের মধ্যে পেয়েছেন। তো তিনি সেটাই বলছেন যে এই মানুষটি একটি ভালো মানুষ এবং এই মানুষটির সঙ্গে থেকে যতটুকু আমি সময় কাটিয়েছি আমাকে বেশ ভালো লেগেছে, আমার মনে অনেক আমি শান্তি পেয়েছি। হি গেভ মি দি ইমপ্রেশন, সে আমার ওপর প্রভাব ফেলেছিল। ইমপ্রেশন মানে হচ্ছে প্রভাব ফেলা। হি গেভ মি দি ইমপ্রেশন, সে আমার উপর প্রভাব ফেলেছিল, দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারেনি। ডিস্টার্ব মানে বিরক্ত। আই ওয়াজ ইন্ট্রিগড, আমি কৌতূহলী হয়েছিলাম। ইন্ট্রিগড মানে হচ্ছে কৌতূহলী হওয়া বা আগ্রহী হওয়া বা জানার ইচ্ছা প্রকাশ করা। ন্যারেটর বলছেন যে আমি কৌতূহলী হয়েছিলাম বা আমি আগ্রহী হয়েছিলাম বা আমার মধ্যে জানার ইচ্ছে ছিল। অ্যান্ড আই ওয়ান্টেড টু, এবং আমি চেয়েছিলাম, টু ফাইন্ড আউট, আবিষ্কার করতে, মোর, আরও অনেক কিছু, অ্যাবাউট দিস ম্যান, এই মানুষটি সম্পর্কে। অর্থাৎ ন্যারেটর এই শেফার্ড সম্পর্কে আরও অনেক কিছু জানতে আগ্রহী ছিলেন। এই শেফার্ডের গল্প তিনি জানতে আগ্রহী ছিলেন, কারণ দেখো ন্যারেটর তিনি এমন একটি এলাকায় হাঁটতে হাঁটতে চলে গিয়েছেন,
প্রভিন্স এলাকার কথা এখানে বলা হচ্ছে, যে প্রভিন্স এলাকাটা তো আর ছোট এলাকা নয়, অনেক বড় এলাকা। তো এই প্রভিন্স এলাকার আমরা পার্ট 1-এ পড়েছিলাম যে একটি জনমানব শূন্য একটি এলাকায় তিনি এসে পৌঁছে গিয়েছেন, এবং তিনি যখন এই শেফার্ডকে দেখতে পেয়েছেন যে এই শেফার্ড সে একাই রয়েছে এবং তার সঙ্গে কিছু ভেড়ার বাচ্চা রয়েছে, তো এই সমস্ত জিনিস দেখে তার মনে একটি প্রশ্ন জেগেছে যে এই মানুষটি একাকী এই নির্জন জায়গায়, একদম মানব জীবন যেখানে কোনো রকম আর অন্য কোনো মানুষ থাকে না, তো এই মানুষটি একা একা এখানে কি করছে, আর সে কীভাবেই বা বেঁচে আছে। এবং এই মানুষটি তো একটি ভালো মানুষ, কারণ সে তাকে জল খেতে দিয়েছিল, তাকে স্যুপ খেতে দিয়েছিল, তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার আতিথেয়তা ভালোই করেছে। তো এই সব জিনিস দেখে তিনি আপ্লুত হয়েছেন, তিনি প্রভাবিত হয়েছেন এই মানুষটির আচার আচরণে, ব্যবহারে। তো তিনি এই মানুষটি সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান, যে এই মানুষটি এখানে কি করছে, এই মানুষটি এখানে কি করে এলো। তো এখানে আমাদের পার্ট 2 শেষ হয়ে গেল। এরপরে আমরা চলো পার্ট 3টা শুরু করব। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরবর্তী দিন বাইরে বেরিয়ে যাওয়ার আগে, হি সোকড, সে ভিজিয়ে রেখেছিল। এখানে সে বলতে শেফার্ডের কথা বলা হচ্ছে। সে ভিজিয়ে রেখেছিল ইন আ বাকেট অফ ওয়াটার, এক বালতি জলে। সে এক বালতি জলে কি ভিজিয়ে রেখেছিল? দি অ্যাকর্নস, ওক গাছের ফলগুলিকে, দ্যাট, যেগুলো হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন, যেগুলো সে খুব যত্ন সহকারে বাছাই করে রেখেছিল, অ্যান্ড কাউন্টেড, এবং গুনে রেখেছিল। তোমরা আগের পার্টে পড়েছিলে যে এই শেফার্ড সে 100টি পারফেক্ট অ্যাকর্ন সে ঝাড়াই বাছাই করে রেখেছিল। তো সেই 100টি পারফেক্ট অ্যাকর্নসগুলোকে সে এক বালতি জলে ভিজিয়ে রেখেছিল। এগুলো সে কেন করছে? কারণ এই অ্যাকর্নসগুলো, এই 100টি পারফেক্ট অ্যাকর্নস সে মাটিতে পুঁতে দেবে এবং সেগুলো থেকে ওক গাছ জন্মাবে, সেই জন্য এত রকম প্রিপারেশন সে করছে। তো সে এক বালতি জলে এই ওক গাছের ফলগুলোকে, পারফেক্ট অ্যাকর্নগুলোকে সে ভিজিয়ে রেখেছিল, যেগুলো সে আগেই যত্ন সহকারে বাছাই করে রেখেছিল এবং গুনে রেখেছিল। হি ক্যারিড, সে বহন করেছিল, অ্যান আয়রন রড টু, একটি লোহার তৈরি ডান্ডা। সে তার সঙ্গে একটি লোহার তৈরি রড নিয়েছিল, অ্যাজ আ ওয়াকিং স্টিক, একটি হাঁটার লাঠি হিসেবে। এবার সে তার সঙ্গে একটি লোহার তৈরি রড নিয়েছিল। এই লোহার তৈরি রড দিয়ে সে কিছু কাজ করবে, সেটা আমরা পরবর্তীতে পড়ব। হি ইনভাইটেড মি, সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সে বলতে এখানে শেফার্ড ন্যারেটরকে আমন্ত্রণ জানিয়েছিল টু কাম অ্যালং উইথ হিম, তার সঙ্গে আসার জন্য। শেফার্ড ন্যারেটরকে বলল যে চলো, তুমিও আমার সঙ্গে চলো, চলো আমরা একসঙ্গে গাছ লাগাবো। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস, জায়গাটিতে পৌঁছে, হি হ্যাড বিন হেডিং ফর, যেটার উদ্দেশ্যে সে অগ্রসর হচ্ছিল। অর্থাৎ এই শেফার্ড যে জায়গাটিতে সে এই ওক গাছের ফলগুলোকে পুঁতবে, সেই জায়গাটির উদ্দেশ্যে সে যখন বেরিয়েছিল এবং সে যখন ওই জায়গাতে পৌঁছে গেল, হি বিগ্যান টু পাউন্ড, সে শুরু করেছিল টু পাউন্ড, আঘাত করতে, হিজ আয়রন রড, তার লোহার তৈরি ডান্ডাটি, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে। এবার সে ওই জায়গাটিতে পৌঁছে গেল যেখানে সে ওই অ্যাকর্নসগুলোকে মাটিতে পুঁতে দেবে। তো এবার সেই জায়গায় পৌঁছে কি করলো, সে তার হাতে একটি লোহার ডান্ডা ছিল, লোহার রড ছিল, সেই লোহার ডান্ডাটি সে মাটিতে আঘাত করলো, এবং মাটিতে যেই আঘাত করলো কি হবে, একটি গর্ত সৃষ্টি হবে। দিস মেড আ হোল, এটি একটি গর্তর সৃষ্টি করেছিল, মাটিতে একটি গর্ত হয়ে গেল। ইন হুইচ, যেটিতে, হি প্লেসড, সে রেখেছিল, অ্যান অ্যাকর্ন, একটি ওক গাছের ফল। সে মাটিতে আঘাত করলো ওই লোহার রডটি দিয়ে, মাটিতে একটি গর্ত হয়ে গেল এবং সেই গর্তের মধ্যে একটি করে অ্যাকর্ন পুঁতে দিল। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেন, এবং ওই গর্তটি পুনরায় ঢেকে দিল। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, সে ওক গাছ লাগাচ্ছিল। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে গল্পটির টাইটেল দেওয়া হয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, তাহলে এখানে কোন লোকটির কথা বলা হচ্ছে যে গাছ লাগিয়েছিল, যে ওক গাছগুলো লাগিয়েছিল? সেই লোকটি আর কেউ নয়, সেই লোকটি হচ্ছে শেফার্ড, সেই লোকটি হচ্ছে মেষপালক। ওই লোকটির কথাই আমরা পড়ছি। তো এখানে বলছে যে হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, সে ওক গাছগুলো লাগাচ্ছিল বা রোপণ করছিল। ইন দিস ওয়ে, এইভাবেই, হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকর্নস, এইভাবেই সে তার 100টি অ্যাকর্নস লাগিয়েছিল, উইথ গ্রেট কেয়ার, খুব যত্ন সহকারে। এইভাবেই সে মাটিতে একবার করে ওই লোহার রডটি দিয়ে আঘাত করছে, মাটিতে গর্ত হয়ে যাচ্ছে এবং সেই গর্তর মধ্যে একটি করে অ্যাকর্ন রেখে দিচ্ছে। এইভাবে সে 100টা অ্যাকর্ন, 100টি ওক গাছের ফল মাটিতে রোপণ করেছিল খুব যত্ন সহকারে। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট ফর 3 ইয়ার্স নাও, যে
3 বছর ধরে হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ, সে গাছ লাগিয়ে চলেছে। সে 3 বছর ধরে গাছ লাগিয়ে চলেছে ইন দিস সলিটারি ওয়ে, একাই। অর্থাৎ এইভাবে সে একাই কিন্তু এইভাবেই এই ওক গাছগুলো সে 3 বছর ধরে লাগিয়ে চলেছে, রোপণ করে চলেছে একাই। দেখো মানুষটি সে একাই এই নির্জন এলাকায় সে একাকী এইভাবেই গাছ লাগিয়ে চলেছে। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, সে গাছ লাগিয়েছিল 100,000। 100,000 মানে কতটি হবে? 1 লাখ। অফ দিজ 100,000, এই 100,000 গাছের মধ্যে 20,000 হ্যাড কাম আপ, 20,000 গাছ উদ্গত হয়েছিল, 20,000 গাছ জন্মেছিল। অর্থাৎ সে 1 লাখ গাছ লাগিয়েছিল, তার মধ্যে 20,000 গাছ জন্মেছে। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার, আমি আশ্চর্য হতে শুরু করেছিলাম অ্যাবাউট হিজ এজ, তার বয়স সম্পর্কে জানতে। এবার ন্যারেটার কি হয়েছে যে এই লোকটি এতটা গাছ লাগিয়েছে, এত বছর ধরে এত গাছ লাগিয়ে যাচ্ছে, তার মানে তো লোকটির অনেক বয়স হয়ে গিয়েছে। তো লোকটির বয়স কত হতে পারে এটি নিয়ে তিনি ভাবতে শুরু করলেন। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, তার বয়স পরিষ্কারভাবে 50-এর বেশিই হবে। 55 হি টোল্ড মি, সে আমাকে বলেছিল 55। এবার শেফার্ড বলেছিল ন্যারেটারকে যে আমার বয়স 55 বছর। হিজ নেম ওয়াজ এলজিওর্ড বোফিওর, তার নাম ছিল এলজিওর্ড বোফিওর। তোমরা এটি আন্ডারলাইন করে নিও তোমাদের বইতে, যে এই যে শেফার্ডের কথা এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম, তার নাম কিন্তু আমরা জানিনি এতক্ষণ ধরে, এতক্ষণে আমরা তার নামটি জানতে পারলাম। সেই শেফার্ড, সেই মেষপালক, তার নাম হচ্ছে এলজিওর্ড বোফিওর। এই নামটি তোমরা ভালোভাবে আন্ডারলাইন করে নাও এবং তার বানানটিও তোমরা ভালোভাবে দেখে নিও। তার নাম ছিল এলজিওর্ড বোফিওর, মানে ওই মেষপালক, ওই শেফার্ড, তার নাম ছিল এলজিওর্ড বোফিওর। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স, সমভূমিতে তার একটি খামার আছে। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে সে তার জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছে। হি হ্যাড লস্ট হিজ ওনলি সান, সে তার একমাত্র ছেলেকে হারিয়েছিল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তারপরে সে তার স্ত্রীকেও হারিয়েছিল। তাহলে বুঝতেই পারছো এই যে শেফার্ড এলজিওর্ড বোফিওর, সে বড়ই একা, তার এই দুনিয়াতে কেউ নেই, সে একাকী এই নির্জন জায়গায় থাকে। তার একমাত্র একটি ছেলে ছিল, সেটাকেও সে হারিয়েছে, এবং তার একটি স্ত্রী ছিল, তার স্ত্রীকেও সে হারিয়েছে। তার মানে সে প্রচণ্ড একা, তার স্ত্রীও নেই, তার ছেলেও নেই। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, সে এই নির্জন জায়গাতে অবসর নিয়েছে। সলিটিউড মানে হচ্ছে নির্জনতা, মানে যেখানে কেউ থাকে না, আর রিটায়ার মানে তো অবসর নেওয়া। সে এই নির্জন জায়গাতে অবসর নিয়েছে, অর্থাৎ সে এই জনমানবশূন্য এলাকায় সে একাই থাকে, এই জঙ্গলের মধ্যে সে একাই থাকে, এবং সে একাই থেকে থেকে সে গাছ লাগিয়ে বেড়ায়। সে একটি ভালো কাজ করছে, তার কাছে কিছু ভেড়া রয়েছে এবং তার কুকুর রয়েছে, এইভাবে তার দিন কেটে যাচ্ছে। তো সেই জন্য বলছে যে হি হ্যাড রিটায়ার্ড, সে অবসর নিয়েছে ইনটু দিস সলিটিউড, এই নির্জনতায়। তার তো স্ত্রীও নেই, তার তো ছেলেও নেই, সে বড্ড একা, তাকে কে দেখবে? তো সে এইভাবেই তার জীবনটাকে বেছে নিয়েছে, এইভাবে সে তার জীবন কাটিয়ে দিচ্ছে একাকী। হোয়ার হি টুক প্লেজার, যেখানে সে আনন্দ অনুভব করে, ইন লিভিং স্লোলি, ধীরে ধীরে বসবাস করাটা, উইথ হিজ ফ্লক অফ শিপ, তার ভেড়ার পাল নিয়ে, অ্যান্ড হিজ ডগ, তার কুকুর নিয়ে। অর্থাৎ সে তার ভেড়ার পাল আছে, তার সঙ্গে কুকুর আছে, এদেরকে নিয়েই তার দিন কেটে যায়। এইভাবেই সে ধীরে ধীরে তার জীবনটাকে সে উপভোগ করে, এইভাবেই সে বেঁচে থাকে, এবং এইভাবেই তাকে বেঁচে থাকতে ভালো লাগে, এইভাবে বেঁচে থাকার মধ্যে তার আনন্দ আছে। দেখো কতটা সিম্পল মানুষ, তার লাইফস্টাইল দেখো, সেখানে না তো আছে মোবাইল, না তো আছে ইন্টারনেট, না তো আছে কিছু, তার ছেলেও নেই, তার স্ত্রীও নেই, সে বড্ড একা। অথচ সে এইভাবে নির্জন জায়গায়, যেখানে কেউ থাকে না, জনমানবশূন্য এলাকায়, সেখানে সে তার ভেড়ার পাল নিয়ে এবং তার কুকুর নিয়ে দিব্যি আনন্দে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। কতটা সিম্পল মানুষ, এবং সে সব থেকে একটা ভালো কাজ করছে, যেটা হচ্ছে গাছ লাগানো। সে একাই এতগুলো গাছ লাগিয়েছে এবং সে একটি জঙ্গল সৃষ্টি করেছে। হি হ্যাড কনক্লুডেড, সে আরও জানালো, সে সিদ্ধান্ত নিয়েছে। কনক্লুডেড মানে সিদ্ধান্তে উপনীত হওয়া। হি হ্যাড কনক্লুডেড, সে সিদ্ধান্তে উপনীত হয়েছে, দ্যাট দিস কান্ট্রি, যে এই দেশটি, ওয়াজ ডাইং ফর, মারা যাচ্ছে, ল্যাক অফ ট্রিজ, গাছের অভাবে। সে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই দেশটি
গাছের অভাবে মারা যাচ্ছে। তো তার কি উচিত? তার উচিত গাছ লাগানো। এটা সে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে গাছ লাগাতে হবে, আর এই দেশটি মারা যাচ্ছে গাছের অভাবে, এই দেশে গাছ নেই, তো আমাকে গাছ লাগাতে হবে। এই জন্য সে এটা সিদ্ধান্ত নিয়েছে। হি অ্যাডেড দ্যাট, সে আরও যোগ করল, হ্যাভিং নাথিং মোর ইম্পর্ট্যান্ট টু ডু, যে এর থেকে আর গুরুত্বপূর্ণ কাজ কিছু নেই। হি হ্যাড রিজলভড, সে স্থির প্রতিজ্ঞ হলো। রিজলভ মানে হচ্ছে স্থির প্রতিজ্ঞ হওয়া বা প্রতিজ্ঞা করা। টু রিমেডি, প্রতিকার করতে, দ্য সিচুয়েশন, এই অবস্থার। সে একদম প্রতিজ্ঞা করে নিল যে এই অবস্থার সে প্রতিকার করবেই করবে। তার মানে কি? এই দেশে গাছের অভাব রয়েছে, গাছের অভাবের জন্য দেশটি মারা যাচ্ছে, মানুষজনের শরীর খারাপ হচ্ছে, নানা রকম বায়ুবাহিত সমস্যা হচ্ছে, মানুষের ফুসফুসজনিত নানা রকম সমস্যা হচ্ছে। তো এই যে এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো তো প্রতিকার করতে হবে, এই সমস্যাগুলো তো সমাধান করতে হবে। এটা সে একটি প্রতিজ্ঞা নিয়েছে। সে মনে মনে নিজেকে প্রমিস করেছে যে না, আমাকে এই দেশকে বাঁচাতে হবে, আমাকে অনেকগুলো গাছ লাগাতেই হবে, আমাকে এই সিচুয়েশনটা থেকে দেশকে উদ্ধার করতে হবে। তো এটা সে নিজের কাছে প্রমিস করেছে যে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে। উই পার্টেড দ্য নেক্সট ডে, আমরা পরবর্তী দিন বিভক্ত হয়ে গেলাম বা আলাদা হয়ে গেলাম। অর্থাৎ এতক্ষণ ধরে ন্যারেটর এবং শেফার্ড তারা একসঙ্গেই ছিল, এর পরবর্তী দিন তারা আলাদা হয়ে গেল। দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছর, দ্য ওয়ার কেম, যুদ্ধ এসেছিল। ইন হুইচ, যেটিতে, আই ওয়াজ এনগেজড, আমি নিযুক্ত হয়েছিলাম, ফর 5 years, 5 বছরের জন্য। এবার ন্যারেটর বলছেন যে আমি এরপরে 5 বছরের জন্য যুদ্ধতে নিযুক্ত হয়ে গিয়েছিলাম, একজন সোলজার হিসেবে সেই যুদ্ধতে নিযুক্ত হয়ে গিয়েছিল। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, আমার পিছনে যুদ্ধ। আই হ্যাড আ গ্রেট ডিজায়ার, আমার প্রবল ইচ্ছা ছিল, টু ব্রিথ, শ্বাস নিতে, আর লিটিল পিওর এয়ার, একটু বিশুদ্ধ বাতাস। কারণ যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে ন্যারেটর ক্লান্ত হয়ে পড়েছেন এবং তার মনে একটি প্রবল ইচ্ছা ছিল যে এই যুদ্ধের পরিস্থিতি থেকে, এই যুদ্ধের আবহাওয়া থেকে আমি একটু দূরে কোথাও যাই, যেখানে আমি একটু প্রাণ ভরে আমি নিঃশ্বাস নিতে পারবো। তো সেই জন্য বলছে যে আই হ্যাড আ গ্রেট ডিজায়ার, আমার প্রবল ইচ্ছা ছিল, টু ব্রিথ, শ্বাস নিতে, আর লিটল পিওর এয়ার, একটু বিশুদ্ধ বাতাস। অ্যান্ড আই সেট আউট এগেন, এবং আমি পুনরায় যাত্রা শুরু করলাম। সেট আউট মানে যাত্রা শুরু করা। এরপরে নেক্সট পেজে দেখো, নেক্সট পেজে বলছে অ্যালং দ্য ট্রেল, ওই পথ ধরে বা পথ বরাবর, ট্রেল মানে হচ্ছে পথ, পথ বরাবর বা পথ ধরে, থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, ওই অমানব দেশের মধ্য দিয়ে যেতে যেতে। অর্থাৎ সেই ডেজার্টেড কান্ট্রি বলতে এখানে অমানব দেশ বা জনমানব শূন্য দেশের কথা বলা হচ্ছে। অর্থাৎ সেই দেশটির কথা বলা হচ্ছে, সেই এলাকাটির কথা বলা হচ্ছে যে এলাকাটিতে ন্যারেটর 5 বছর আগে গিয়েছিলেন, যে এলাকাটিতে তিনি হাঁটতে হাঁটতে অনেক দূর ভ্রমণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে এই এলাকায় কেউ থাকে না, একটি জনমানব শূন্য একটি এলাকা। তো সেই এলাকাতেই তিনি আবার চলে গিয়েছিলেন, কারণ যুদ্ধ করতে করতে তিনি বিরক্ত হয়ে গিয়েছেন। তার মনে হয়েছে যে আমাকে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার প্রয়োজন আছে। তো সেই পথ ধরে, সেই পুরনো পথ ধরে, যে পথ ধরে তিনি আগে গিয়েছিলেন, সেই পথ ধরেই কিন্তু তিনি আবারও সেই জনমানব শূন্য দেশটিতে পৌঁছে গেলেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, জায়গাটি কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ সেই জায়গাটির কথা বলা হচ্ছে যেই জায়গাটিতে তিনি আগে ভ্রমণ করেছিলেন, যে জায়গাটিতে তিনি আগে গিয়েছিলেন। এভার সিন্স দ্য ডে বিফোর, সেই থেকে ওই দিনের আগে পর্যন্ত, এভার সিন্স দ্য ডে বিফোর, অর্থাৎ সেই দিন থেকে আজ পর্যন্ত, আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড, আমি ওই মেষপালক সম্পর্কে ভাবি। এখানে ন্যারেটর বলছে যে সেই দিন থেকে, অর্থাৎ যেই দিন থেকে শেফার্ডের সঙ্গে সে দেখা করেছিল, তারপরে তার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তো সেই দিন থেকে তার শেফার্ডের কথা মনে পড়ে, শেফার্ডকে সে কিছুতেই ভুলতে পারে না। তো বলছে যে আমি ওই শেফার্ড, ওই মেষপালক সম্পর্কে ভাবি, তার কথা চিন্তা করি। হু প্ল্যান্টেড ট্রিজ, যে গাছগুলো লাগিয়েছিল। অর্থাৎ ন্যারেটর সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই যে জঙ্গলে যে গাছগুলো দেখতে পাচ্ছে, এই গাছগুলো কে লাগিয়েছিল? এই গাছগুলো তো ওই শেফার্ড লাগিয়েছিল। তো এই গাছগুলো দেখে তার শেফার্ডের কথা মনে পড়ছে যে এই শেফার্ড, সে তো গাছগুলো লাগিয়েছিল। 10,000 oaks, 10,000 ওক গাছ। আই হ্যাড সেড টু মাইসেলফ, আমি আমার নিজেকে বললাম, মাস্ট রিয়েলি টেক আপ আ লট অফ স্পেস, অবশ্যই এটিতে প্রচুর জায়গা লাগবে।
অর্থাৎ এই যে 10,000 ওক গাছ আছে, এই 10,000 ওক গাছ লাগানোর জন্য তো প্রচুর জায়গা লেগেছে, কারণ 10,000 ওক গাছ তো আর যেমন তেমন একদম অল্প স্বল্প গাছ নয়, যে 10টা বা 100টা গাছ নয়, 10,000 ওক গাছ। তো 10,000 ওক গাছ যেখানে আছে তার মানে তার এলাকাটাও বিশাল হবে, সেটাই বলছে যে 10,000 ওক গাছ লাগানোর জন্য তো প্রচুর জায়গার প্রয়োজন হবে। হোয়েন আই মেট এলজিওড বোফিওর দিস টাইম, যখন আমি এলজিওড বোফিওরের সঙ্গে আমি দেখা করলাম, অর্থাৎ এলজিওড বোফিওরের সঙ্গে তার আগেও দেখা হয়েছিল, মেষপালকের সঙ্গে তার আগেও দেখা হয়েছিল। এবার যুদ্ধ পরবর্তী সময়ে যখন ন্যারেটরের মনে হয়েছে যে না, আমি একটু বিশুদ্ধ বাতাস গ্রহণ করব, যখন সে আবার জঙ্গলে গিয়েছিল, তখন কিন্তু তার আবার ওই মেষপালক, ওই এলজিওড বোফিওরের সঙ্গে তার আবার দেখা হয়েছে। সেই জন্য বলছে যে হোয়েন আই মেট এলজিওড বোফিওর দিস টাইম, যখন আমি এলজিওড বোফিওরের সঙ্গে সাক্ষাৎ করলাম, আমি দেখলাম দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম, যে যুদ্ধ তাকে বিরক্ত করেনি অ্যাট অল, আদৌ বা মোটেও। অর্থাৎ যুদ্ধ তাকে বিরক্ত করেনি। তার মানে এখানে ন্যারেটর বলতে চাইছেন যে চারিদিকে মানুষ যখন যুদ্ধ নিয়ে পাগল ছিল, সবাই যুদ্ধ করছিল, তখন এই মানুষটি এই নির্জন জায়গাতে একাই থেকেছে এবং এই নির্জন জায়গাতে যুদ্ধর কোনো রকম আবহাওয়া তাকে টাচ করতেও পারেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, সে তার গাছ লাগানোর কাজ, গাছ রোপণের কাজ, বৃক্ষরোপণের কাজ চালিয়েই গেল। দি ওকস অফ 1910, 1910-এর ওক গাছগুলি ওয়ার নাও 10 years old, এখন 10 বছর তাদের বয়স হয়ে গিয়েছে। অর্থাৎ 1910 সাল থেকে আজ পর্যন্ত 10 বছর হয়ে গিয়েছে। 1910 সালে যে ওক গাছগুলো লাগিয়েছিল, এখন সেগুলোর বয়স 10 বছর। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এবং এই গাছগুলো আমার থেকেও লম্বা হয়ে গিয়েছে এবং তার থেকেও লম্বা হয়ে গিয়েছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, এই দৃশ্যটি ছিল চিত্তাকর্ষক। সিন মানে দৃশ্য, আর ইমপ্রেসিভ মানে হচ্ছে চিত্তাকর্ষক। দৃশ্যটি ছিল চিত্তাকর্ষক, অর্থাৎ এই গাছগুলো দেখে তিনি একদম অবাক হয়ে গিয়েছেন যে এই গাছগুলো এত লম্বা হয়ে গিয়েছে, এত ঘন গাছ, এবং এই একটি মানুষ এতগুলো গাছ লাগিয়েছে। এই সমস্ত দৃশ্য দেখে তিনি একদম অবাক হয়ে গিয়েছেন, তার মন একদম ভরে গিয়েছে। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি একেবারেই নির্বাক হয়ে গিয়েছিলাম। এই ধরনের দৃশ্য দেখে তিনি নির্বাক হয়ে গিয়েছেন, এত গাছ দেখে নির্বাক হয়ে গিয়েছেন। তিনি ওই শেফার্ডের কথা ভেবে নির্বাক হয়ে গিয়েছেন যে এই এলজিওড বোফিওর, যে কিনা একাকী এই জঙ্গলের মধ্যে থাকে, সে এত বড় একটা জঙ্গল সৃষ্টি করেছে একাই। অ্যান্ড উই পাস্ট দি হোল ডে, এবং আমরা সম্পূর্ণ দিন কাটিয়েছিলাম ইন সাইলেন্স, চুপচাপ। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে। অর্থাৎ তিনি এই সমস্ত দৃশ্য দেখে একদম অবাক হয়ে গিয়েছেন এবং তিনি চুপচাপ এই দিনটা তিনি কাটিয়েছিলেন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে। তোমরা ছবিতেও দেখতে পাবে, তোমাদের বইয়ে একটি সুন্দর ছবি দেওয়া আছে। ইট ওয়াজ ইন 3 sections, এটা ছিল 3টে ভাগ, এটার ছিল 3টে ভাগ, 3 sections, এটার ছিল 3টে ভাগ। 11 kilometers লং ওভারঅল, প্রায় 11 কিলোমিটার লম্বা। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং এর সব থেকে চওড়াতম অংশে 3 kilometers ওয়াইড, 3 কিলোমিটার চওড়া। তার মানে এখানে যে জঙ্গল বা অরণ্যের বর্ণনা দেওয়া হচ্ছে, যেখানে এলজিওড বোফিওর গাছ লাগিয়েছিল, ওক গাছগুলো লাগিয়েছিল, সেই যে জঙ্গলের পরিধি, তার বিস্তৃতি সম্পর্কে বলা হচ্ছে। এই জঙ্গল 11 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার চওড়া। তার মানে এতটা এলাকা জুড়ে সে একাই এতগুলো গাছ লাগিয়েছে। ভাবতে পারছো, একটা মানুষ 11 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার চওড়া জঙ্গল সে নিজেই তৈরি করেছে। এত বড় বড় ওক গাছগুলো সে নিজেই লাগিয়েছিল। হোয়েন আই কনসিডার্ড দ্যাট দিস হ্যাড অল স্প্রাং, যে আমি যখন ভাবলাম যে এই সমস্ত গাছগুলো উত্থান হয়েছে, স্প্রাং মানে হচ্ছে উত্থান হওয়া বা জন্মানো, এই সমস্ত গাছগুলো জন্মেছে বা উত্থান হয়েছে ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, এই একটি মানুষের হাত থেকে এবং এই একটি মানুষের আত্মা থেকে, উইদাউট টেকনিক্যাল এইডস, কোনো রকম প্রযুক্তিগত সাহায্য ছাড়াই। টেকনিক্যাল এইডস মানে হচ্ছে প্রযুক্তিগত সাহায্য। তো কোনো রকম প্রযুক্তিগত সাহায্য ছাড়াই এই মানুষটির হাত ধরে, এই মানুষটির আত্মা থেকে কিন্তু এই গাছ, এই এত বড় অরণ্য কিন্তু সৃষ্টি হয়েছে। আর এই জিনিসটা ভেবে তিনি অবাক হয়ে গিয়েছেন। ইট স্ট্রাক মি, এটা আমাকে তাড়িত করে বা এটা আমাকে ভাবায়, দ্যাট মেন কুড বি অ্যাজ ইফেক্টিভ, যে মানুষ কার্যকর হতে পারে
ইফেক্টিভ মানে কার্যকর, মেন কুড বি অ্যাজ ইফেক্টিভ, মানুষ কার্যকর হতে পারে অ্যাজ গড, ঈশ্বরের মতনই, ইন ডোমেন্স এলাকায়, আদার দ্যান ডিস্ট্রাকশন, ধ্বংস ছাড়া। এখানে এই লাস্ট লাইনে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে বলছেন ন্যারেটর যে মানুষ চাইলে কি না করতে পারে। মানুষ যদি তার ইচ্ছা শক্তি, মানুষ যদি তার নিজের শক্তিকে ভালো কাজে ব্যয় করে তাহলে তো ভালো জিনিসই ঘটবে। কিন্তু মানুষ যুদ্ধর মতন একটি খারাপ জিনিসকে নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, যুদ্ধ করবে। যুদ্ধ করে কি শান্তি আসতে পারে? না, কখনোই শান্তি আসতে পারে না। যুদ্ধ করে তো মানুষের ক্ষতি হয়। তো এখানে ন্যারেটর বলছেন যে একদিকে মানুষ যখন সবাই যুদ্ধ নিয়ে পাগল ছিল, এই একটি মানুষ, এই শেফার্ড এলজিওড বফিওর, যে কিনা একটি নির্জন এলাকায় থাকে, জঙ্গলে থাকে, যার কেউ নেই, যার স্ত্রী নেই, যার সন্তান নেই, তার আছে বলতে কেবল কিছু ভেড়া এবং তার কুকুর, এবং সে এইভাবে একাই সে গাছ লাগিয়ে চলেছে। সে একাই যদি এত বড় অরণ্য সৃষ্টি করতে পারে, সে 11 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার চওড়া যদি অরণ্য সে সৃষ্টি করতে পারে, তাহলে মানুষ চাইলে কি না করতে পারে? মানুষ তো সব কিছুই করতে পারে, কিন্তু মানুষ তার নিজের ইচ্ছা শক্তিকে ভালো কাজে ব্যবহার না করে যুদ্ধের মতন ডিস্ট্রাকশনে ব্যবহার করছে। এটাই তিনি বলতে চাইছেন, যে মানুষ যদি ইচ্ছে করে তাহলে ভালো কাজ করতে পারে। শুধু মানুষের ইচ্ছে শক্তি প্রয়োজন এবং মানুষের শক্তিটিকে ভালো দিকে চালিত করা উচিত। যেমনভাবে আমরা এই এলজিওড বফিওরের কাছ থেকে শিক্ষা পাই, সে কিন্তু যুদ্ধ টুদ্ধ নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই, সে সম্পূর্ণ আলাদা থাকে, একা থাকে। কে কি করলো, কে কি করছে না, তার কোনো কিছু ইন্টারেস্ট নেই। সে তার নিজের কাজ করে যাচ্ছে এবং সে ভালো কাজ করছে, সে কারো ক্ষতি করছে না, সে গাছ লাগাচ্ছে। গাছ লাগানো মানে কি? গাছ লাগানো মানে মানুষের উপকার করছে, এই প্রাণী জগতের, এই জীবজগতের উপকার করছে, পরিবেশের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করছে এবং সর্বোপরি এই পৃথিবীকে সবুজ করে রাখছে। যেখানে চারিদিকে মানুষ গাছ কেটে ফেলছে, সেখানে এই মানুষটি গাছ লাগানোর মতন একটি বিশাল বড় কাজ, একটি মহান কাজ করে যাচ্ছে। এবং এর জন্য সে কিন্তু কোনো টাকা পয়সা পায় না, এর জন্য কেউ তাকে টাকা দেয় না, কেউ তাকে করতেও বলেনি, তার নিজের মনের ইচ্ছে সে ভালো কাজ করে যাচ্ছে। তো মানুষ যদি ইচ্ছে করে তো ভালো কাজ করতে পারে। যুদ্ধ করে কিছু হবে না, যুদ্ধ করে শান্তি আসতে পারে না, যুদ্ধ কেবল মানুষের ধ্বংসই করে। তো এই আমাদের জীবনে এই এলজিওড বফিওরের মতন, এই শেফার্ডের মতন আমাদের সমাজে, আমাদের দেশে এই ধরনের মানুষের আজকে খুবই প্রয়োজন, যে নিঃস্বার্থভাবে, যে বিনা স্বার্থে এইভাবে ভালো কাজ করে যেতে পারে। এই এলজিওড বফিওর থেকে আমরা অনেক কিছুই শিক্ষা পাই, যে নিজের কাজ করে যাও, কে কি করছে না করছে দেখে কোনো লাভ নেই, নিজের কাজ, ভালো কাজ চুপচাপ করে যাও, কোনো রকম প্রচারের দরকার নেই, সাইলেন্ট হয়ে কাজ করে যাও। এই যে এলজিওড বফিওর সে জঙ্গলের মধ্যে একাকী থাকছে এবং একাকী থেকে থেকে সে এই যে ভালো কাজ করে যাচ্ছে, এই কাজ কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। একমাত্র ন্যারেটর সে ঘুরতে ঘুরতে গিয়েছিল বলে সেই কিন্তু দেখতে পেয়েছে, কিন্তু তাকে আর কেউ দেখতে পায়নি। এবং সে কিন্তু কোনো প্রত্যাশাও করে না যে আমি ভালো কাজ করছি, এসো এসো সবাই দেখো, আমাকে সব মোবাইলে ছবি তোলো, আমাকে সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে দাও, আমাকে বিখ্যাত করে দাও। না, তার মধ্যে কোনো বিখ্যাত হওয়ার কোনো ইচ্ছে নেই। সে শুধু তার নিজের কাজ করে যাচ্ছে, সে ভালো কাজ করে যাচ্ছে এবং তার কাছে কোনো রকম টেকনিক্যাল, কোনো রকম প্রযুক্তিগত সাহায্য ছাড়াই সে এত বড় অরণ্য যদি সৃষ্টি করতে পারে, তাহলে আমরা সমস্ত মানুষ, আমরা কেন ভালো কাজ করতে পারবো না? আমরাও যদি ইচ্ছে করি, আমরাও যদি চেষ্টা করি, আমরাও আমাদের নিজের শক্তিকে, নিজের ইচ্ছা শক্তিকে ভালো দিকে চালিত করে আমরাও ভালো কাজ করতে পারি। তো এই গল্প এখানেই শেষ হয়ে গেল। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।